আসসালামু আলাইকুম। আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে স্বাগতম আজকে হালকেনস্টাইনের জিএসটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসে। আজকে আমরা ইংলিশ পার্টের 21-22 সেশনের কোশ্চেনের অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যানালাইসিস করার আগে বলে আসি, আমরা অলরেডি 22 সেশনের অ্যানালাইসিস কমপ্লিট করেছি। ওইখানে আমরা বলেছি যে কিভাবে আমরা আমাদের গ্রামাটিক্যাল এবং হচ্ছে প্যাসেজ পার্টটা আমরা করব। ঠিক আছে, সেই সাথে সাথে আমি তোমাদেরকে কিছু রিয়েল লাইফ হ্যাক্সও বলছি, যেটা হচ্ছে আমাদেরকে আমাদের যে প্রিপারেশন আছে সেই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন বলো বা যেই টাইপেরই প্রিপারেশন বলো, সেটা হচ্ছে আরও কি বুস্ট করতে সাহায্য করবে। হ্যাঁ, মানে টপ নোটস লেভেল আমাদের থাকবে। সো এটাও একই জিনিস, আমি এখানেও একই কথা বলতেছি যে এখানেও তোমার এই 21-22 সেশনেও যে কোশ্চেন আসছে, এখানেও তোমার গ্রামাটিক্যাল একটা পার্ট আসছে ভাই। তারপর হচ্ছে তোমার কি বলে একটা প্যাসেজ থেকে পার্ট আসছে। প্যাসেজটা একই রকম করে আমাদের ইয়ে থেকে আসা, আমাদের এইচএসসি যে ইংলিশ ফর টুডে বই আছে সেখান থেকেই তোমার আসা। আর গ্রামাটিক্যাল যেগুলো সেটা হচ্ছে পিচ্ছি বয়সে। হ্যাঁ, আমরা তো অনেক গ্রামার শিখছি, আমরা শিখেই আসছি। আমরা ব্রিটিশ বলো, আমেরিকান বলো, যেই এই বলো, যারা ইংলিশে কথা বলে তাদের থেকে বেশি মনে হয় বাঙালিরা গ্রামার শিখছে। ঠিক আছে, সো এখানে একদম পিছি পিছি লেভেলের গ্রামার আছে, হ্যাঁ, যেগুলো কিছু ইউজ আছে, এগুলো হচ্ছে আমরা দেখব। এবং সেই সাথে সাথে আমরা কিছু আজকে নিয়ে আলোচনা করব যে হ্যাঁ, যে কিভাবে আরো ভালো করে এগুলো পারফর্ম করা যায় আমাদের এক্সাম হবে। সো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এই হলো তোমার একটা প্যাসেজ। হ্যাঁ, তো তোমাদের সুবিধার্থে আমি আগেই দাগায় রাখছি। এখন আমি যদি কথা বলবো তারপর হচ্ছে দাগাবো, এতে হচ্ছে তোমারও দেখতে ভালো লাগবে না, ভিডিওটাও বড় হবে, আর হচ্ছে তুমি আগ্রহ হারায় ফেলবা। সো আমি যেন একদম ফুল ফোকাসে তোমার সামনে যেন আমি কথা বলতে পারি, মেইন জিনিসটা যেন তুলে ধরতে পারি, এই কারণে আমি ভিডিওটা শুরু করার আগেই আমি তোমাদের জন্য স্লাইডের যে মেইন জিনিসগুলো আমি তোমাদের জন্য লিখে রাখছি। হ্যাঁ, যেন তোমার আর আমার যে ইন্টারাকশনটা তুমি যখন এই ভিডিওটা দেখবা কোর্সে, তখন যেন তুমি আরো ভালো করে বুঝতে পারো যে আমি তোমাকে কি বুঝাচ্ছি। আচ্ছা, সো এখানে তোমার একটা প্যাসেজ দেওয়া আছে ক্যাপিটালিজম নিয়ে। ঠিক আছে, আচ্ছা, ক্যাপিটালিজম মিনটা মানে জিনিসটা কি আমরা এটা সবাই বুঝি, এটা না পড়লেও বুঝি। এটার অর্থ এটা যে পুঁজিবাদতন্ত্র। হ্যাঁ, যে খাঁটি বাংলা যদি বলি, যে যার পকেটে টাকা ভরতে খুব পছন্দ করে, এরকমই তো। হ্যাঁ, সো এটা নিয়ে একটা প্যাসেজ, তো এই প্যাসেজটা আমরা ফুল পড়বো। এটার তোমার মেইন থিমটা কি এটা জানবো, এবং এখান থেকে যে তোমার 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেন যে থাকে, হ্যাঁ, এইটা হচ্ছে আমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। হ্যাঁ, যে কোনটা তোমার রাইট অ্যান্সার, নট দ্য ডিলিউশনাল ওয়ান। ওকে, সো লেটস স্টার্ট ইট। ওকে, সো এইখানে যে ক্যাপিটালিজমের যে ইয়া বলা আছে, যে ক্যাপিটালিজম বলতে আমি তো বুঝাইছি যে পুঁজিবাদতন্ত্র। ওকে, যে যা মানে যে যত বেশি মানে টাকা তার নিজের পকেটে ভরতে পারে, ক্যাপিটালিস্ট যাকে বলা হয়। হ্যাঁ, পুঁজিবাদী মানুষ। ওকে, সো তোমার এই জিনিসটা শুরু হয় তোমার এখানে ফার্স্ট দেওয়া আছে তোমার ইউরোপিয়ান কান্ট্রিতে। ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে তোমার এই ক্যাপিটালিস্ট এই জিনিসটা তোমার শুরু হয়, এবং এই জিনিসটা তোমাকে হচ্ছে আরও বেশি তোমার কি বলে তোমার হাইলাইটেড হয় কিসের কারণে? বৈশ্বায়নের কারণে, গ্লোবালাইজেশনের কারণে। এই ক্যাপিটালিস্ট বিষয়টা আসলে ক্যাপিটালিস্ট যারা, হ্যাঁ, তারা হচ্ছে তাদের নিজেদের অর্থবিত্ত যেন আরও বাড়তে থাকে, সেই দিকেই তারা হচ্ছে ফোকাস করে। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে, এবং এটা তোমার এরকম একটা মাত্রায় চলে গেছে যে এখানে আমাদের 2 ধরনের কান্ট্রি আমরা জানি, 3 ধরনের কান্ট্রি আসলে আমরা ইকোনমি বলো যেই টার্মে বলো আসলে আমরা চিনে থাকি। হ্যাঁ, তোমার হচ্ছে লেস ডেভেলপড, ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড ওয়ান। সো লেস ডেভেলপিং countries are considered as the poor countries as far as we know, but in this passage only 2 countries are mentioned in terms of their economic form, developed one and the poor countries. আচ্ছা, এখানে বলা আছে যে তোমার ক্যাপিটালিস্ট যারা, তারা হচ্ছে ডেভেলপড কান্ট্রির মানুষ। ঠিক আছে, তারা কি করে তোমার গ্রেট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ঠিক আছে, দেন হচ্ছে তোমার কি বলে এইটার মাধ্যমে তারা কি করে, পোর কান্ট্রির যে মানুষরা আছে, দরিদ্র দেশের যে মানুষরা আছে, হ্যাঁ, তাদের থেকে বলে যে তোমাকে আমি অনেক বেটার চাকরির সুযোগ দিব, বেতন বেশি দিব, অনেক সুযোগ সুবিধা দিব, তুমি আমার দেশে এসে কাজ করো। মানে সস্তা টাকায় সে হচ্ছে কি করতে চায়, কর্মী সংগ্রহ করতে চায়। তো এটা যখন সে করে, সস্তা টাকায় সে বেশি কর্মী পাইতেছে, তো তার কি ভাই পকেট ভারী হইতেছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথেও মিলে।
হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে প্রতি বছর, হ্যাঁ, প্রতি সময় আমরা দেখি যে সৌদি, ওমান বা মিডল ইস্ট যে কান্ট্রিগুলোতে যায়, ইনফ্যাক্ট নট অনলি ইন দ্য মিডল ইস্ট রাইট নাও বাট অলসো দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ আর দেয়ার মেইন অ্যাট্রাকশন টু। ঠিক আছে, রোমানিয়া বলো, ইটালি বলো, হ্যাঁ, সো এইসব কান্ট্রিতে মানুষ কেন যায়, তাই না? মানুষ যায় একটা গ্রেট এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য, যে ওইখানে গেলে টাকা বেশি নিজের দেশের থেকে, এইটাই তো একটা ভাব। তো এই যে টাকা বেশি, ইয়া বেশি, এরা এগুলো কিসের সন্ধান পায়, কিভাবে পায়? এই যে তোমার মনে করো কিছু ক্যাপিটালিস্টরা আছে, হ্যাঁ, তাদের কিছু অর্গানাইজেশন আছে, এগুলো ক্যাপিটালিজম ওয়েতে চলে। তো এটার মাধ্যমে তারা কি একটা সুযোগ পায়, হ্যাঁ। তো এই যে সুযোগটা তারা কাজে লাগাচ্ছে, তারা কি হচ্ছে, আমি এখানে মেইন থিম লিখে রাখছি, তোমরা প্যাসেজটা যখন পড়বা তখন ফুল বুঝবা। আমি মেইন জিনিসটাই তোমাদের বলতেছি। বলা আছে যে তুমি কি চিপ লেবার তুমি কালেক্ট করতে পারতেছো, কারণ তুই দেখো তোমার এখন নিজের দেশে, ধরো আমি কোনো স্পেসিফিক কান্ট্রি মেনশন করতেছি না, ধরো তোমার নিজের দেশে স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তোমার যে কস্ট, হ্যাঁ, বা তোমার যে ইনকাম, এটা তোমার যে লেভেলে আছে, হ্যাঁ, সো ওইটা থেকে তোমাকে যদি 2 গুণ 3 গুণ যদি বেশি একটা কোনো দেশ দেয়, হ্যাঁ, তো তুমি মানে সব অপরচুনিটি তুমি অবশ্যই ওই দেশে যাইতে চাবা, একটা সেন্সে বলি, রাইট? কিন্তু মনে করো যে তোমাকে এটা প্রোভাইড করতেছে, দিতেছে এই অপরচুনিটিটা, তার কাছে ওই টাকাটা কিছুই না, হ্যাঁ। সে হচ্ছে এরকম আরও 100-200 লোককে নিয়ে যেতে পারবে তার দেশে, মানে তার দেশের মানুষকে হায়ার করার থেকে এসে যে অন্য কোনো দেশে আরও চিপ, মানে সস্তাভাবে যদি সে যদি হায়ার করতে পারে, সেটা তো তার জন্যই আরও কি একটা বেটার অপরচুনিটি। তো সেই জন্যই সে কি করতেছে, যে ক্যাপিটালিস্ট যারা, তারা মনে করতেছে আমার পকেটে আরও কেমনে বেশি টাকা আসবে, আমি যদি সস্তাভাবে বেশি শ্রমিক নিয়ে আমি যদি কি করতে পারি, আমার অর্গানাইজেশন রান করতে পারি, হ্যাঁ, সেভাবে আসবে। সো এই যে তার মেইন একটা হচ্ছে কি, এই প্যাসেজে যে ক্যাপিটালিস্টরা কি করতেছে, দে আর কালেক্টিং দ্য চিপ লেবার, promising great employment opportunities and promising the high returns to capital। আচ্ছা, সেটা হচ্ছে তারা হচ্ছে চিপ লেবারই সংগ্রহ করতেছে না ভাই, তারা হচ্ছে ওখানে বলতেছে যে তোমরা আসো, তোমাদেরকে আমরা কি দিব, ভালো চাকরি বাকরি দিব, ভালো ব্যবস্থা দিব, মানে গ্রেট এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এরপর হচ্ছে শুধু এটাই না, যে এটার পাশাপাশি তারা হচ্ছে যে তাদেরকে প্রমিস করতেছে, তারা এনশিওর করতেছে যে তারা যে এই যে লেবারগুলো যে নিবে, লেবারের পাশাপাশি তাদের কি হবে, তাদের নিজেদের যে রিটার্ন ক্যাপিটাল বা এর একটা ইনভেস্টমেন্ট না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট রই যেটা, সেটাও কি তাদের অনেক হারে ইনক্রিজ পাবে, ঠিক আছে। সো এগুলোর ফলে দেখা যাচ্ছে কি, এই যে আমি নিচে লিখে রাখছি, প্যাসেজেও তোমার আছে, মেইন ইয়াতে লিখে রাখছি যে বিকজ অফ এবল টু রিটেন দ্য চিপ লেবার, হ্যাঁ, এগুলোর কারণে কি হয়, যে চিপ লেবারটা তারা কি ইজিলি পাচ্ছে। আর এটার কারণে সবচেয়ে বড় একটা যে ডিসঅ্যাডভান্টেজ বা ডিলিউশন, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে তোমার লেবারদের, যারা তোমার এই ডিলটা অ্যাকসেপ্ট করে, যে বলে না যে ওমানে যান, এখানে যান, মাসিক বেতন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যেখানে তুমি দেশে তোমার সেরকম যোগ্যতা নাই বা তোমার আরও স্কিল তোমার দরকার, হ্যাঁ, যেটা তুমি চাকরিটা পাইতে হলে বা ইয়া করতে হলে তোমার আরেকটু খাটো, হ্যাঁ, যে তুমি একটা স্কিল গেইন করো বাইরে যাওয়ার থেকে, সেটা তুমি এখানে মনে করো না দিয়া, সে মনে করো ওই লুক্রেটিভ লাভজনক অফারটাতে সে ইয়া করতেছে, তখন গিয়ে সে দেখে কি যে বিভিন্ন ধরনের তার কষ্ট ইয়া টিয়া, হ্যাঁ, এভাবে সে বাইরের দেশে এইভাবে এই ক্যাপিটালিস্টরা কি অ্যাট্রাক্ট করে। সো বিষয়টা এইটাই, যে এটার ফলে কি হইতেছে, আমরা আসলে কেন যাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে জীবন মানের উন্নয়নের জন্য। তো এই যে তারা কি আমাদের পোর কান্ট্রিজগুলো যারা আছে, হ্যাঁ, আমি ইয়া বলবো না, আমাদের যে পোর কান্ট্রিজ তারা আছে, তাদের চোখে যে আমাদের পোর কান্ট্রিজ যারা আছে, হ্যাঁ, তাদেরকে তারা কি করতেছে, বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি প্রমিস দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, হ্যাঁ। তখন দেখা যায় কি, এই যে আমাদের দারিদ্রতা আছে না ভাই, এই দারিদ্রতা কখনো কমে না। এখানেই বলা আছে, এই যে দেখো, দিস অ্যাকচুয়ালি পেভস দ্য ওয়ে ফর লাস্টিং পভার্টি which enables the capitalists to countries to leave a pool of cheap labor to draw from। যে তারা কি করে, তারা সস্তা শ্রমিক তোমার ঠিকই নিতেছে, কিন্তু আমাদের যে দারিদ্রতা যেটা, হ্যাঁ, নিজের দেশে দারিদ্রতা যেটা, সেটা তো দূর হচ্ছে না। কারণ কি, তুমি একটা দেশে চলে যেতেছো, তোমার মেধা সম্পদ দক্ষতা অন্য দেশে তুমি ইয়া করতেছো, এখন তুমি বলতে পারো যে তুমি রেমিটেন্স পাঠাচ্ছ, ইয়া পাঠাচ্ছ, এটাও আমাদের খাতা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা হইলেই কি হবে, পোভার্টি থেকে তো মুক্তি হইতেছে না। পোভার্টি থেকে তখনই মুক্তি হবে তুমি যখন নিজ দেশে নিজ সম্পদ ব্যবহার করে যখন তুমি কিছু জেনারেট করতে পারবা, নিজ দেশকে সম্মান করবা। ক্যাপিটালিস্টরা তো অনেক কিছুই বলবে, অনেক লুক্রেটিভ অফারই তোমার সামনে থাকবে, অর্থনৈতিক তো অনেক তোমার কি বলে তোমার স্বাধীনতা থাকবে, এটা করো ওটা করো,
কিন্তু নিজেরটাকে বুঝতে হবে। সো এই প্যাসেজটা সেটাই বলতেছে যে ক্যাপিটালিস্টরা শুধু নিজেদেরকে নিয়েই ভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে এটাই বলতেছে যে এখানে আরেকটা কথা বলা আছে যে ক্যাপিটালিস্ট যারা আছে তাদের হচ্ছে তারা যে লাগামহীন যে কাজগুলো করে, এখানে কোনো ধরনের তোমার কি সরকারি পৃষ্ঠপোষকতা নাই, যেটাকে বলা হচ্ছে লেজিয়েস্ট ফেয়ার পলিসি। ঠিক আছে, ক্যাপিটালিজম ইজ ডেভেলপ ইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য লেজিয়েস্ট ফেয়ার পলিসি। যে ইউরোপিয়ান কান্ট্রিতে যেহেতু এটা শুরু হয়েছিল, ওইখানে কোনো ধরনের তোমার সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের কোনো ধরনের গভর্নমেন্টের কোনো কি ছিল না, কোনো ধরনের মানে পাওয়ার ছিল না, ছিল না, যে যার ইচ্ছা মতো শুরু করছে। সো ওইটা আস্তে আস্তে কি নিছে, একটা বৈশ্বায়নের রূপে নিছে, গ্লোবালাইজেশন হয়ে গেছে ওইটা। এখন তো এটা চাইলেও কি স্টপ করতে পারবে না, এখন এটা এরকমই হয়ে গেছে। সো এটার কারণে কি কি হচ্ছে, এই মেইন থিমটা আমি তোমাদেরকে এখানে বুঝাই দিছি। ঠিক আছে, তো তোমরা এটা দেখে নিবা, প্যাসেজটা হচ্ছে আমি তোমাদেরকে ফুল এক্সপ্লেন করলাম। ঠিক আছে, এটা আবার পড়বা তোমরা। ওকে, তো এখন এখান থেকে আমরা 4টা আর 5টা কোশ্চেন আছে, সেটা আমরা দেখব। চলো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে বলছে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ক্যাপিটালিজম। প্যাসেজটা ক্যাপিটালিজমকে সাজেস্ট করতেছে, মানে ক্যাপিটালিজমটা কি ওইটা নিয়ে করতেছে। ঠিক আছে, প্যাসেজটা তো আমরা ফুল পড়ছি, আমরা বলছি যে ক্যাপিটালিজমটা কি। ফার্স্টে দেখো, এতে বলছে ইজ ক্রিয়েটিং মোর অপরচুনিটি ফর ডেভেলপিং কান্ট্রিজ। এক্স্যাক্টলি নট। ডেভেলপিং কান্ট্রির জন্য কি এটা তোমার করতেছে, কি বলে, অপরচুনিটি ক্রিয়েট করতেছে? ওখানে কিন্তু ভাই ভালো করে বলা ছিল। ইনফ্যাক্ট আমিও আমার টার্মে বলছি, শুনবা আবারও। সেখানে কি বলছে যে ক্যাপিটালিস্টরা কি বিলং করে, দ্যাট ক্যাপিটালিস্ট বিলং টু দ্য ডেভেলপড কান্ট্রি, নট দ্য ডেভেলপিং ওয়ান। সো দ্যাটস ওয়াই উই জাস্ট ক্যান নট টেক অ্যান্সার এ, দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য মোর অপরচুনিটিস ফর ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, আচ্ছা, তারা হচ্ছে ডেভেলপ কান্ট্রির জন্য তারা কাজ করে। ক্যাপিটালিস্টরা তো ডেভেলপ কান্ট্রিতে বিলং করে, ধরো আমেরিকা, তোমার ইউরোপ, তোমার অস্ট্রেলিয়া, এগুলো ডেভেলপ কান্ট্রি না, তো তারা ওইখানেই বিলং করে, তাই না? তো ডেভেলপিং কান্ট্রিতে বিলং করতেছে না, সো আমাদের জন্য অপরচুনিটি করে না, ওই দেশের জন্য করে। আচ্ছা, বি নাম্বারে আসো, প্রমিজেস প্রসপারিটি টু পোর কান্ট্রিজ। নো, তারা বলছে গ্রেট এমপ্লয়মেন্ট অপরচুনিটি প্রমিস করে, কিন্তু এটা কিন্তু তারা বলে নাই প্রমিজেস প্রসপারিটি টু পোর কান্ট্রিজ। প্রসপারিটি জিনিসটা কি? প্রসপারিটি জিনিসটা হচ্ছে তোমার সমৃদ্ধতা। হ্যাঁ, ক্যাপিটালিস্টরা কিন্তু কোনো সমৃদ্ধতা দিতে পারে না, কারণ তারা নিজেদের পকেটে বইরেই তারা হচ্ছে কুল পায় না। মানে তাদের পকেট বললেও তোমার হচ্ছে বিষয়টা কি, যে তারা আরও চাই, আরও চাই, মানে টাকা আরও চাই। এটা অনলি তাদের না, এটা আসলে একটা হিউম্যান নেচারই, যে নিজেকে কখনো তুমি শান্ত করতে পারবে না। হ্যাঁ, এটা তুমি চাবাই, এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা হিউম্যান নেচার, তোমার চাওয়ার শেষ থাকবে না। সো ক্যাপিটালিস্ট আর নট এক্সেপশন ফ্রম ইট, দে ডু নট প্রমিসেস, দে ডু নট প্রমিস প্রসপারিটি টু দ্য পোর কান্ট্রিজ। ওকে, সো বি নাম্বারটাও হবে না। সিতে বলছে এনশিওরস ইকুয়াল ট্রেড অ্যামাং নেশনস। নো, এটা একদম তোমার ছিল না, তারা ইকুয়াল ট্রেড করেই না। কিভাবে তারা করে, যেখানে একটা ক্যাপিটালিস্ট, একটা ডেভেলপ কান্ট্রি, তারা হচ্ছে কি করতেছে, তারা চিপ লেবার নিতেছে। দেখো, একটা জিনিস তোমাকে আমি এখানে বুঝাই, ধরো আমেরিকার মতো দেশ, হ্যাঁ, সবাই মনে করো বেশিরভাগই আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই দেশগুলো অনেকেই পছন্দ করে বিকজ অফ দেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, গুড লাইফস্টাইল, ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। সো এখন কথাটা হচ্ছে যে এই যে এই কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, এই কান্ট্রিতে মনে করো তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বলো বা তাদের ধরো মার্কেটিং আর এইচআর সাইডে যেটাই বলো, ধরো ওইখানে তাদের একটা এমপ্লয়িকে তারা যদি নিয়োগ দেয়, হ্যাঁ, তাদের দেশের আমেরিকান অরিজিন আর কানাডিয়ান অরিজিন, ধরো তার মাসিক যে স্যালারি, মান্থলি যে স্যালারি, সেটা তুমি ধরো $4,000 আর $5,000 ধরে নিই কোনো একটা অফিসে। হ্যাঁ, তো এখন এই রেঞ্জের একই কাজ সে চিন্তা করতেছে, সে যদি বাইরের কোনো দেশ কারো দিয়া করায়, সেটা ইজিলি 1,500 স্যালারি পার মান্থে সে করায় নিতে পারতেছে। কত গ্যাপ, প্রায় 2,000 স্যালারি গ্যাপ আর 3,000 স্যালারি গ্যাপ ডিফারেন্স। এই যে এটা যে একটা বৈষম্য, হ্যাঁ, যে সে তার নিজের কান্ট্রিতে খরচ বাঁচানোর জন্য সে বাইরে থেকে মানুষ নিয়ে আসতেছে, হ্যাঁ, কিন্তু ওই পেমেন্টটা সে করতেছে না। সো আমি এটা কিভাবে বলতে পারি, এটা ইকুয়াল ট্রেড, কারণ তুমি আরেক দেশে গিয়ে কাজ করবে, এটা ট্রেডের মধ্যে দিতে পারে। তুমি তোমার মেধা সম্পদটা, দক্ষতা তুমি আরেক দেশে তুমি দিবা, এটা একটা বাণিজ্যের মধ্যে পড়ে না, ওইখান থেকে তুমি ইনকাম করবা। সো সি অ্যান্সার, অ্যান্সার সি ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দিস প্যাসেজ। সো অ্যান্সার কী হবে? ডি, ইটস মেকিং পভার্টি লং লাস্টিং। ইয়েস, কজ এটা বলাই ছিল যে এটা আমাদের কি আরও পভার্টিটা বাড়ায়, ক্যাপিটালিজম কি পভার্টিটা বাড়ায়।
ঠিক আছে, এটা শুধু ডেভেলপ কান্ট্রিকে এটা শুধু কি সার্ভ করতেছে, নট অনলি দ্য ডেভেলপিং কান্ট্রি। ওকে, নাম্বার 2-তে আসো, হোয়াট মাইট বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ। আচ্ছা, এই প্যাসেজের টাইটেল কি হইতে পারে, এটা দেখেই বোঝা যায় যে এখানে কি বলছে, হিস্ট্রি অফ চিফ লেবার, নো। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অফ দ্য পোর, নো, কারণ এখানে শুধু পোরের কথাই বলা নেই, এখানে কিন্তু অনেক কিছু বলছে। পোরের পাশাপাশি তার ক্যাপিটালিস্টদের কথাও এখানে বলছে। তারপরে ক্যাপিটালিজমের গ্লোবালাইজেশন, ইয়েস, কারণ এখানে তোমার গ্লোবালাইজেশনের কথা ঠিকমতো বলছে, ক্যাপিটালিজমের কথা বলছে। অ্যান্ড হিস্ট্রি অফ ক্যাপিটালিজম, নো। সো হিস্ট্রি অফ দ্য ক্যাপিটালিজম ইজ দ্য পার্ট অফ দ্য প্যাসেজ, বাট answer B is the most appropriate answer for this question cause it's indicating the whole picture of the passage. হ্যাঁ, গ্লোবালাইজেশনের কথাও বলছে, ক্যাপিটালিজমের কথাও বলছে। সো আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বি নিচ্ছি, ক্যাপিটালিজম অ্যান্ড গ্লোবালাইজেশন। নাম্বার 3 নাম্বারটা হচ্ছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ। আচ্ছা, এই প্যাসেজটা তোমাকে মানে বলতেছে যে গ্লোবালাইজেশনের যে মিনিংটা, হ্যাঁ, এটা আসলে কোন দিকে তোমার এটা মানে নির্দেশ করছে বা দিচ্ছে। গিভেন বার্থ টু ক্যাপিটালিজম, নো, শুধু তো এটা ক্যাপিটালিজমের বাড়তি দিচ্ছে না বা হিস্টোরি বলতেছে না, এখানে বলতেছে ক্যাপিটালিস্টরা কি করে এগুলো, সো এটা কাটা। বি ক্রিয়েটেড প্রবলেমস অফ দ্য ক্যাপিটালিস্ট কান্ট্রিজ, ক্যাপিটালিস্ট কান্ট্রিজ কেন প্রবলেম হবে, ওরা তো অলরেডি তোমার আরও মানে তোমার কি বলো হ্যাপি, হ্যাঁ, যে পোর কান্ট্রি থেকে তারা চিপ লেবার পাইতেছে, সো এটা কোশ্চেনে ওঠে না। সি অ্যালাউড ক্যাপিটালিজম টু ফ্লরিশ, ইয়েস, এখানে হচ্ছে ফ্লরিশের যে বিষয়টা, ইয়েস, তারা হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে পোর কান্ট্রি থেকে চিপ লেবার নিচ্ছে, তারা কি নিজেরা আরও সমৃদ্ধশালী হচ্ছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান টেক দ্য অ্যান্সার অ্যালাউড ক্যাপিটালিজমস টু ফ্লরিশ। নাম্বার ডি, গিভেন পোর কান্ট্রিজ হাই রিটার্নস অফ ক্যাপিটাল, এক্স্যাক্টলি নট, কারণ হচ্ছে হাই রিটার্ন তাদেরকে এটা হচ্ছে কি প্রমিস করছে, নট গিভেন অর গিভ, ঠিক আছে। সো উই ক্যান টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অ্যালাউড ক্যাপিটালিজম টু ফ্লরিশ। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, আমাদের ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট প্যাসেজ, মানে প্যাসেজের যে লাস্টের যে কোশ্চেনটা আমরা এসে পড়ছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লেজিয়াস ফেয়ার। আচ্ছা, লেজিয়াস ফেয়ার মানে কি, এটা আমরা কম বেশি সবাই জানি। লেজিয়াস ফেয়ার বলতে বোঝানো হয় যেখানে তোমার কোনো গভর্নমেন্টের কোনো ধরনের তোমার মানে ইয়া থাকে না, পৃষ্ঠপোষকতা বা কোনো ধরনের তোমার ক্ষমতা থাকে না, ওইটাই হচ্ছে তোমার লেজিয়াস ফেয়ার। ইনফ্যাক্ট তোমার এই প্যাসেজটাতেও এখানে বলা আছে যে ক্যাপিটালিজম developed in the European countries because of the laissez-faire পলিসি, গভর্নমেন্ট পলিসি, হ্যাঁ, ওইটার কারণে হচ্ছে যে অ্যাবসেন্স অফ দ্য গভর্নমেন্ট কন্ট্রোল। এখানে বলছে যে গভর্নমেন্টের তোমার কোনো কন্ট্রোল থাকে না, ওইটার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে বলা আছে, দেখো বি নম্বরে বলা আছে ম্যানিপুলেশন অফ দ্য প্রাইভেট সেক্টর বাই দ্য গভর্নমেন্ট, এটাও না, কারণ লেজিসলেচার মানেই তো গভর্নমেন্টের কন্ট্রোল নেই। সো বি তো পুরো অপোজিট, অপারেশন অফ দ্য ক্যাপিটালিজম, নো। অনেকে অপারেশন অফ দ্য ক্যাপিটালিজম দিতে পারে, তোমরা যদি প্যাসেজটা যদি না বুঝো সেই ক্ষেত্রে অনেকে এটা ভুলটা করবা। সো আমি আবারও বলছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতেও বলছিলাম যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কি করতে হবে, প্যাসেজটা যখন পড়বা তখন হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়তে হবে, একসাথে এক একটা ওয়ার্ড না, বা এমনি এমনি একটা দুইটা করে ওয়ার্ড পড়বা না, সেটা হচ্ছে একদম এক লাইনে সব মিনিং পড়ে যাবা, হ্যাঁ, মানে এক লাইনে সব পড়ে যাবা, চোখটা বুলায় যাবা। সো ওইটা বুলানোর আগে মেইন কথা হচ্ছে চারটা যে কোশ্চেন আসে না ভাই, এই চারটা কোশ্চেন আগে দেখবা, ঠিক আছে। কোশ্চেন দেখলে তোমার মেইন ইয়া হবে যে হ্যাঁ কোনটা কোনটা আমার এই প্যাসেজটার মধ্যে আছে। ওকে, দেন তোমার অ্যান্সার করা আরও কি হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, ডি নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্স টু দ্য পোর, এক্স্যাক্টলি নট। অ্যাসিস্ট্যান্ট টু দ্য পোর কেন হবে, পোরদের থেকে তারও চুষে নিতেছে, শুষে নিতেছে এই জিনিসটা। সো আমাদের অ্যান্সার হবে অ্যাবসেন্স অফ দ্য গভর্নমেন্ট কন্ট্রোল, উইচ ইজ নোন এজ দ্য লেজিয়াস ফেয়ার। ওকে, লেজিয়াস ফেয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের গ্রামাটিক্যাল প্যাসেজ পার্টটা শেষ, আমরা এখন আস্তে আস্তে গ্রামাটিক্যাল পার্টে যাচ্ছি। 5 থেকে শুরু গ্রামাটিক্যাল, তো চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে কি বলছে, দ্য হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ রেটস। আচ্ছা, বাড়িটা মনে করো ইঁদুরে ভরা। আমরা অনেকে বলি না অনেক সময় যে বাড়িটা কিসে ভরা, বাড়িটা ইঁদুরে ভরা। আচ্ছা, ওকে, বাড়িটা ইঁদুরে ভরা। সো এখানে এখানে তোমার অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, উইথ আছে, ইন আছে, ফর আছে, ওভার আছে। এটা যদি আমরা মনে করো নাও পড়ি বা আমরা মনে করো নিয়ম না জানি, এটা এমনিও মনে করো অর্থ দিয়ে এটা বোঝা যায় এটা কি হবে, ইনভেস্টেডের সাথে উইথ হয়, ঠিক আছে। দ্য হাউস ইজ ইনভেস্টেড উইথ রেটস, নট দ্য হাউস ইজ ইনভেস্টেড ইন রেটস। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ভাই কি বলে ইঁদুর তো বাড়ির ভিতরে থাকে, তাহলে কি এটা ইয়া হবে না যে কি বলে ইঁদুরে বাড়িটা ভরা, হ্যাঁ,
ভরা বলতে তোমার হচ্ছে ওইভাবে ওই অর্থে না যে তোমার কোনো কিছুতে ভরা বা সাথে, হ্যাঁ, ওই ক্ষেত্রে সবসময় মনে রাখবে ইনফেস্টেড সাথে উইথ হয়, ঠিক আছে। এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি তোমাদের বলছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে, ওইখানেও দেখবা মেইন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অবশ্যই কিছু রুল আছে, দেন প্রিপোজিশনও কিছু ইউজ আছে, হ্যাঁ, কেমনে কি করতে হয় এটা আমাদের অনেক বইতে বলা আছে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হইতেছে আমি যেটা বলবো যে হ্যাঁ বইটা অবশ্যই পড়ো, এটা বলবো না যে বই ভুল না, বইও ঠিক আছে, তোমাকে যারা পড়াচ্ছে টিচাররা বড় ভাইরা সব ঠিক আছে, তাদের সব ঠিক আছে, কিন্তু ওইটার পাশাপাশি তোমার নিজের আরেকটা জিনিস করতে হবে তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে তোমার রিয়েল লাইফ তোমার হ্যাক্স, যেটা আমি তোমাদের বলছি মুভি দেখা বা সিরিজ দেখা বা পডকাস্ট শোনা অ্যাটলিস্ট 30 to 45 মিনিটস, যে তারা ব্রিটিশ আর আমেরিকানরা কীভাবে তাদের নেটিভরা কীভাবে কথা বলতেছে, ইংলিশ তো ওইখান থেকে আসে নাকি, তারা যেভাবে বলে তাদের ডেইলি লাইফটা কীভাবে তারা ইউজ করতেছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি তারা ডেইলি লাইফে কীভাবে ইউজ করতেছে, এগুলো তুমি যখন আস্তে আস্তে জানবা শিখবা, হ্যাঁ, তখন তোমার কাছে এগুলো একদম পান্তা ভাত লাগবে। তুমি তখন আরও তোমার নলেজটা আরও কি শার্প হয়ে উঠবে, হ্যাঁ, তুমি তখন তোমার বুকিশ নলেজও থাকবে, পাশাপাশি তোমার কি এই ইয়াগুলোও থাকবে যে রাইট ওয়েতে কেমনে তারা ইউজ করতেছে তাদের ডেইলি লাইফে। আচ্ছা, পরে 6 নম্বরে যাই, উই শুড নট ইল্ড ড্যাশ এনি প্রেশার, উই শুড নট ইল্ড টু এনি প্রেশার, যে আমাদেরকে এত বেশিও প্রেশার কি দেওয়া উচিত না, হ্যাঁ, বা ইল্ড করা বা নেওয়া উচিত না এরকম কিছু, ঠিক আছে। এখানে ইল্ডের সাথে ইন হবে না, ফর হবে না, অ্যাড হবে না, হ্যাঁ, ইল্ড মানে কোনো কিছু প্রাপ্ত করা, ঠিক আছে। সো এখানে টু কেন হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে ইল্ডের পর সবসময় টু হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ওইটার মতো যে এটা যখন গাদা গাদা করে পড়বো এখানেও থাকবে ইল টু, তারপর হচ্ছে ইনফেস্টেড উইথ, কিন্তু কেন ভাই ইনফেস্টেড উইথ, কেন ইল টু, এই যে কেন, এই যে হোয়াট, হ্যাঁ, ওইখানেও তোমার হয়তো কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এই কারণে, কিন্তু ওইটার মধ্যে ভাই সীমাবদ্ধ থাকো না, ওই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আমার একটু ব্রড নলেজ লাগবে। সো ওই নলেজটার জন্যই তোমাদেরকে আমি বলছি তোমরা ওই হ্যাক্সগুলো ফলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, 7টা দেখো, হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম ফর ইনহেরেন্ট। আমরা জানি ইনহেরেন্ট জিনিসটা কি, মানে ভিতর বুঝায়, হ্যাঁ, বা কোনো কিছু থেকে আশা বুঝায়, হ্যাঁ, ইনহেরেন্ট উত্তরসূরি বা আশা এরকম কিছুই তো বুঝায়, রাইট। সো অ্যান্টোনিমটা কি, যে বিপরীত শব্দ কি হবে, এক্সটার্নাল। এক্সটার্নাল এখানে যেমন ইনফ্লুয়েন্সিয়াল, এটা হয় না, প্রভাবিত হয় না। ইনক্রিমেন্টাল মানে বাড়া, এটাও হয় না। ইন্টারনাল অভ্যন্তরীণ, যেটা হচ্ছে সিনোনিম হইতো তাহলে হচ্ছে আমি দিতে পারতাম, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে ডি, এক্সটার্নাল। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, 8 নম্বরটা দেখো, এখানে কি বলছে, দ্য অপোজিট অফ দ্য ফ্রেন্ডশিপ ইজ, ভাই এটা বলার কিছুই নেই, এটা সবাই জানে যে ফ্রেন্ডশিপের অপোজিটটা কি, ইনিমি বা ইনমিটি। তো এখানে কি আছে তোমার, এমিটি আছে, ডেঞ্জার আছে, জিলাসি আছে, ইনমিটি আছে। তো ইনমিটি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, সো 9 নম্বরটা দেখো, এখানে একটা গ্রামাটিক্যাল ইউজ আছে, এটা আমি পড়াচ্ছি। 9 নম্বরটাতে বলা আছে দ্যাট হি গেভ আপ ড্যাশ আফটার হিজ ব্রাদার্স ডেথ ইন এ রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে ট্রাভেল নিয়ে বলা আছে, রাইট, তাইলে এটা আমরা ইজিলি বলতে পারি যে তোমার সে রোড ট্রাভেল আস্তে আস্তে কি ছেড়ে দিছে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর বা মরার পর, হ্যাঁ। তো এখানে এখন রাইট ওয়ে কোনটা, আমি কোনটা ইউজ করব, এই ট্রাভেল, যেটা ট্রাভেল হচ্ছে আমার মেইন ভার্ব, মানে ভ্রমণ করা। ওকে, তো হচ্ছে এখানে আমি কোনটা ইউজ করবো, ট্রাভেলিং আছে, ট্রাভেল আছে, অফ ট্রাভেলিং আছে, টু ট্রাভেল আছে, কিন্তু কোনটা ইউজ করব, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ, ট্রাভেলিং। কিন্তু কেন ট্রাভেলিং হইলো, বিকজ অফ দিস আপ, এই দেখো আপ। ওকে, হি গেভ আপ ট্রাভেলিং আফটার হিজ ব্রাদার্স ডেথ ইন রোড অ্যাক্সিডেন্ট। ওকে, যেমন তোমাকে একটা জিনিস বলি, কি বলে, আমরা যখন আমাদের 22-23 সেশনের যে ইংলিশ কোশ্চেনটা সলভ করতেছিলাম, সেখানে তুমি দেখবা এখানে একটা ছিল যে ওই যে খাবারের একটা ছিল যে মাকে তুমি হেল্প করো, হ্যাঁ, খাবার প্রিপারেশনের সময় যখন খাবার শেষ হবে তখন, মানে খাবার খাওয়া শেষ হবে তখন কি তা করো, ওই যে গুছাতে তা সাহায্য করো, ক্লিয়ারিং আপ। তো সবসময় মনে রাখবা যে কি বলে, কোনো কিছু তোমার পরিষ্কারের ক্ষেত্রে ক্লিয়ার আপ, হ্যাঁ, বা কোনো কিছু ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আপ জিনিসটা ব্যবহার হয়। যেমন আমরা বলি না যে ডোন্ট গিভ আপ, তুমি হাল ছেড়ো না, গিভ আপ, হ্যাঁ। তো এইগুলোর ক্ষেত্রে সাধারণত তোমার কি হয়, আপ হয়। আর সবসময় মনে রাখবা যে আপ বা গেভ আপ বা ক্লিয়ার এইসবের ক্ষেত্রে তোমার কি হবে,
প্রিপোজিশন যেটা আছে মানে তোমার কি বলে, সরি প্রিপোজিশন না, তোমার যে মেইন ভার্বটা থাকবে গেভ আপ এগুলোর পর তোমার মেইন ভার্বের সাথে কি হবে, একটা জেরান্ড আর আইএনজি যোগ হবে। ওকে, এটা হচ্ছে তোমার মেইন, এটা যদি আমি গ্রামাটিক্যাল রুলসে বলি। ওকে, গ্রামাটিক্যাল রুলসে হচ্ছে এভাবে আইএনজি যোগ হয়। এটাই তো তুমি পড়ছো, রাইট? এটাই তো আমি পড়ছি। সো এখন একটা জিনিস কি, যখন আসলে আমারটা আমি বলি, গ্রামাটিক্যাল যে ওয়েটা আমরা তো সবাই আসলে এভাবেই শিখে আসছি, আমিও এভাবেই শিখে আসছি, আমি তো আর অন্য কোনো দেশ থেকে আসিনি। কিন্তু এই যে এখন যে তোমাদের ভাই এগুলো পড়াইতেছি না, তারপরে হচ্ছে এখন নিজের কাছে আসলে অনেক মানে ইয়া লাগে, মানে আশ্চর্য লাগে যে আমরা যদি আরও যদি সুন্দর করে শিখতে পারতাম, সুন্দর করে বলতে মানে ব্রেনটাকে যদি কম প্রেশার দিয়ে যদি শিখতে পারতাম। কারণ এই জিনিসগুলো একদম সিম্পল জিনিস, হ্যাঁ। যখন এই যে আমিও যখন এই যে তোমাদের বললাম না মুভি দেখো, পেপার পড়ো, ইয়া করে, এগুলো একদম ইজি। এই যে এখন এগুলো মানে আমি যখন নিজে থেকে করি, নিজে এই জিনিসগুলা ইয়া করি, যে বাংলা যেভাবে কথা বলি ওইগুলো এখন এইভাবে কথা বলতে পারি। কারণ ওইটা কোনো সমস্যা হয় না, হ্যাঁ। কারণ তুমি অলরেডি তাদের কালচারটা, তাদের ডেইলি লাইফস্টাইলটা, ওয়ে অফ কমিউনিকেশনটা তুমি যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে এই যে গ্রামার ইউজেস যেটা, এটাও তোমার কি সহজ হয়ে যাবে, হ্যাঁ। তখন কিন্তু তোমার একটা বুকিশ নলেজও লাগবে না, হ্যাঁ। বুকিশ নলেজ লাগবে, এটা যে তোমার সাবজেক্ট, এটা আমি পড়তেছি, এটাকে আরও টপ নোচ লেভেলে নিয়ে যাবে, হ্যাঁ। তখন আর কি যে বলতে হবে না যে এত, আমাদের ওই যে আছে না যে এক্সপ্লেন করতে হবে না ওয়াই এখানে আমি ট্রাভেলিং ইউজ করলাম, কেন আইএনজি হইলো, কেন হচ্ছে টু হইলো, ইনফিনিটিভ হইলো, হ্যাঁ। এই জিনিসগুলো তখন আর আমার বলা লাগবে না, বা কেন ভার্বের V3 ফর্ম হইলো, V2 হইলো। সো এই জন্যই তোমাদের বলছি, প্রিভিয়াস ক্লাসটাতেও বলছি, এখনও বলতেছি, আবারও বলবো, এখনও এই ভিডিওতেই বলতেছি যে বুকিশ নলেজের পাশাপাশি ওই নলেজটাও রাখো, ভালো হবে। আচ্ছা, 10 নাম্বারটা দেখো, 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, এটা না বললেও এটা পারা যায়, আর রোটেন, ঠিক আছে। এখানে ইজ রোটেন হবে না, কেন হবে না? কারণ হচ্ছে এটা প্লুরাল, প্লুরালের জন্য ভার্ব প্লুরাল, নট সিঙ্গুলার ওয়ান। এখানে হচ্ছে ওয়াজ হবে না, কারণ হচ্ছে এখানে কোনো তোমার পাস্টকে ইন্ডিকেট করতেছে না। ওকে, দেন তোমার হচ্ছে সি গেটস, এটা কোশ্চেনই উঠে না, গেটস কোনো এটা হয়ই না। সো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডি, দে 1/3 অফ দ্য ম্যাঙ্গোস আর রোটেন। ওকে, সো 11 নম্বরটা দেখো, দ্য ওয়ার্ড ক্লিঞ্চ রেফার্স টু, এখানে তোমার একটা সিনোনিম অ্যান্টোনিম জানতে চাইছে, ঠিক আছে। যে ভোকাবুলারি যে বিষয়টা, ভোকাবুলারিও তোমরা শিখবা। আচ্ছা, ক্লিঞ্চ মানে কি? ক্লিঞ্চ, ক্লিঞ্চ মানে হচ্ছে লেগে থাকা। ওকে, সো ক্লিঞ্চ মানে যেহেতু লেগে থাকা, সো হচ্ছে বা হচ্ছে কোনো কিছু নিশ্চিত করা, ঠিক আছে। সো এটা হচ্ছে কনফার্ম, কনফার্ম মানে নিশ্চিত করা, বা ক্লিঞ্চ একই জিনিস, মানে নিশ্চিত করা, লেগে থাকা, হ্যাঁ। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কি এখানে, কনফার্ম, নিশ্চিত করা। দ্য ওয়ার্ড ক্লিঞ্চ রেফার্স টু কনফার্ম, নিশ্চিত করা। ডিসওন হবে না, তোমার ইনসিকিউর হবে না, ডিসঅ্যাপ্রুভ হবে না। সো ক্লিঞ্চ হচ্ছে এখানে কি হবে, কনফার্ম, মানে কি নিশ্চিত করা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 12 দেখো, এখানে আছে, আচ্ছা এটা আমাদের একটা প্যাসেজ থেকে এসে পড়ছে, আমাদের আমার ইংলিশ ফর টুডে, হ্যাঁ। নেলসন ম্যান্ডেলার একটা আমাদের প্যাসেজ আছে, সেখান থেকে এখানে আসছে। এটা অ্যাপার্থিড, ওই ইয়াটা বর্ণবাদ, বৈষম্য, এগুলো নিয়েই তো ছিল। আচ্ছা, এখানে বলা আছে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু ড্যাশ ডাউন অ্যাপার্থিড। আচ্ছা, এখানে বলা আছে যে ব্রিং ব্রড দেওয়া আছে, তার মানে আমরা বুঝে গেলাম কি হবে, হ্যাঁ। সো এটা এখানে বলা হইতেছে যে নেলসন ম্যান্ডেলা যিনি ছিলেন, হ্যাঁ, সে অনেক দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিসের জন্য, বর্ণবাদ বৈষম্যটাকে মানে দূর করে দেওয়ার জন্য, নামায় দেওয়ার জন্য। সো ব্রিংটাকে আমরা জানি নামায় দেওয়া। সো এখানে এখানে বলা হচ্ছে এখানে ভার্বের কোন ফর্মটা হবে, মানে রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে টেস্ট করা হইতেছে যে তুমি ভার্বের যে রাইট ইউজেসটা তুমি পারো কি না। আচ্ছা, এখানে তোমার দেখো ব্রড বলছে, ব্রিঙ্গিং বলছে, বি ব্রিঙ্গিং বলছে, ব্রিং বলছে, কিন্তু উত্তর হবে ডি, ব্রিং। কেন ব্রিং হইলো? কারণ হচ্ছে এই যে টু, টু এর কারণে, টুটা এখানে কি ভাই, এখানে হচ্ছে টুটা ইনফিনিটিভ, আর এটার পরে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, V1 ফর্ম, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড। ওকে, সো 13টা কি বলছে, যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার সেন্টেন্স। আচ্ছা, এখানে তোমার 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্সের মধ্যে তোমার একটা সেন্টেন্স কারেক্ট থাকা লাগবে। এখানে বলছে দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বল। ওকে, দ্য ম্যান অ্যাডিক্টেড টু গ্যাম্বল, দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। আর 4 নম্বরটা হচ্ছে দ্য ম্যান অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে তোমার কোনটা জানো, সি নাম্বারটা। কেন সি? সি হচ্ছে দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। একটা জিনিস, সেটা হচ্ছে টুটা বলছিলাম ইনফিনিটিভ, বাট এখানের শেষে তোমার এখানে জিরান্ট ইউজ করছে, গ্যাম্বল যেটা, সেটা হচ্ছে তোমার মেইন ভার্ব, এটার সাথে আইএনজি কেন যোগ করছে? কারণ হচ্ছে
আমার দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, হ্যাঁ, অ্যাডিক্টেড টু যেটা, অ্যাডিক্টেড টু এর পরে অলওয়েজ ভার্বের তোমার আইএনজি যোগ হবে, হ্যাঁ, মেইন ভার্ব যেটা থাকবে ওটা আইএনজি যোগ হবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে, ঠিক আছে, অ্যাডিক্টেড টু। এখানে কিন্তু তোমার আর ইয়া ইউজ করা যাবে না, ওই যে ইনফিনিটিভ ওইটাই ইউজ করা যাবে না। এটার মেইন কথা হচ্ছে এটাও একটা প্রিপোজিশন, যে প্রিপোজিশনের সাধারণত তোমার অফ, হ্যাঁ, অফ, ফর, এগুলো এই ক্ষেত্রে সাধারণত তোমার মেইন ভার্বের পরে কি হয়, আইএনজি যোগ হয়। যেমন আমরা একটা প্রিভিয়াস সেন্টেন্সে পড়ছিলাম না, কি বলে, ধরো হিজ, দাঁড়াও এখানে ধরো আমি এখানে একটা যাই, একটা সেন্টেন্স তোমাদের দেখাই। এই যে দেখো, 1/3 অফ দ্য ম্যাঙ্গোস আর রোটেন, ঠিক আছে, অথবা মনে করো দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ ইজ এনমিটি, হ্যাঁ। তো এই যে এই ক্ষেত্রেগুলো, এই যে এই অফ, হ্যাঁ, এই অফ বলো, হ্যাঁ, এই অফ কিন্তু আবার হচ্ছে তোমার কি বলে, এই অফ কিন্তু সেই প্রিপোজিশনের ওই অফ না, যে এই অফের পরে কি তোমার কোনো ভার্বের ইয়া থাকলে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এটাই আমি তোমাদের বললাম যে যখন হচ্ছে এই টাইপের কিছু থাকবে, হ্যাঁ, দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, তোমার বুঝতে হবে যে কোনটা প্রিপোজিশন বেসড, হ্যাঁ, আর কোনটা ইনফিনিটিভ বেসড, মানে এগুলো বুঝে তোমার অ্যান্সার করতে হবে। অলরেডি তোমরা জানো যে তোমরা তোমাদের শেষ, তোমরা হাফেজ হয়ে গেছো পুরা পুরা। এখানে জাস্ট আমি আসছি তোমাদের এই মানে রাইট অ্যান্সারগুলো দিতে। তোমরা অবশ্যই জানো জাস্ট তোমরা এখান থেকে মেইন যে মানে নতুন কিছু যেটা আমার থেকে নিতে পারো, যেটা তোমাদের আজকে বললাম আরও কেমন শার্প করতে পারো নিজেদের প্রিপারেশনটাকে, সেটার জন্যই ক্লাসটা নেওয়া। আচ্ছা, 14 নম্বরটা দেখো, আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। দ্যাট হি বিকেম রিচ ওভারনাইট, সে রাতারাতি বড় লোক হয়ে গেছে। তো এখানে বলতেছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান কি, এটা আসলে কি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন? এটা হচ্ছে অ্যান্সার ডি হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি ছোটবেলা আমরা পড়ে আসছি ভাই ক্লাস 1-2-তে, যে অ্যাডভার্বটা হচ্ছে কি তোমার প্লেস, টাইম, ম্যানার, হ্যাঁ, এইসব তোমার হচ্ছে কি করে, নির্দেশ করে। তো ওভারনাইট যে বিষয়টা, ওভারনাইটটা আসলে একটা টাইমের ক্ষেত্রে এটা ইয়া করতেছে। ওভারনাইট মানে ওই ওভারনাইট নাম যে অনেক রাত হয়ে গেছে, ওইটা না, তুমি রাতারাতি তুমি একটা কিছু করে ফেললা, মানে খুব তাড়াতাড়ি করে ফেললা, একটা টাইম তোমাকে নির্দেশ করতেছে। যেহেতু এটা একটা টাইম নির্দেশ করতেছে ওভারনাইট, সে কারণে এটা কি একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, আমরা আমাদের একদম লাস্টে এসে পড়ছি। লাস্ট 15 নম্বরটাতে কি বলছে দেখো তো, আ পোয়েম বিগিনস ইন ডিলাইট অ্যান্ড এন্ডস ইন উইজডম, সেড বাই ওয়াই, মানে হু, সেড বাই হু, রবার্ট ফ্রোস্ট। হ্যাঁ, এটা বলার কিছু নাই, এটা হচ্ছে আমাদের যে টেক্সট বই, যেটা সেই টেক্সট বই থেকে একটা কোশ্চেন আসছে। সো ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলি আবার, যে এই যে ইংলিশের যে কোশ্চেনগুলো হয়, এটা কি কিন্তু খুব বেসিক থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। তারপরেও দেখা যায় অনেকে অনেক প্রিপারেশন নেয়, বা ইয়ার পরেও আসলে তোমার অনেকে লাক ফেভার করে না, বা ইংলিশে তোমার দেখা যায় বেশিরভাগই আমাদের নাম্বারটা কম থাকে, হ্যাঁ, অনেকে ফেলও করে ফেলে। সো আসলে ইংলিশের কোশ্চেন এমনও যে আহামরি খুব কঠিন হয়। আমরা যে এই যে 13টা বছর বা 12টা বছর যে তোমার গ্রামার পড়ি, হ্যাঁ, বা এই যে রচনা মুখস্থ করে লিখি, ইয়া লিখি, হ্যাঁ, এই জিনিসগুলোই তারা জাস্ট হচ্ছে অ্যাডমিশন টেস্টে দেয়। হ্যাঁ, তোমার জাস্ট 4টা স্কিল, 3টে স্কিল তোমার, লিসনিং তো আর নাই, এখানে রিডিং, রাইটিং, আর তোমার কি স্পেলিং, এই যে যাই বলো, এগুলো তোমার কি টেস্ট করা হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো যেটা আছে, যেমন এই যে ইংলিশে যে জিএসটির যে কোশ্চেনটা, হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার প্যাসেজ, গ্রামার, ঠিক আছে, এই দুইটা পার্ট থেকেই তোমার কোশ্চেন আসে। এখন এইখানে অনেকে মনে করবা যে গাদা গাদা করে আমার মুখস্থ বিদ্যা ভাই অনেক ভালো, আমি পার করে ফেলবো, আমি পার করতে পারছি অলওয়েজ। আমি বলবো না যে তুমি পার করতে পারবা না, এটা ইটস আপ টু ইউ, ইউ ক্যান জাম্প ইনটু ইট, বাট আমি একটা কথাই বলবো যে মানে ব্রেনকে এত প্রেশার দিয়ে লাভ কি, যে নর্মাল একটা জিনিস নর্মালভাবে শিখো, হ্যাঁ। যে কি বলে, দেখো কোনো বিদেশি যখন বাংলাদেশে আসে, তারা যখন বাংলা বলতে পারে বা কেমন লাগে না শুনতে, কিন্তু তারা কিন্তু বলে, অনেকে আছে অনেক সুন্দর করে বলে, তারা কিন্তু কোনো বাংলা দ্বিতীয় পত্র যে আমরা বলি, তারা কিন্তু ব্যাকরণের বুঝে না, হ্যাঁ। কিন্তু তুমি এদিক দিয়ে দেখো, তোমার কাছে কিন্তু একটা গ্রেট অ্যাডভান্টেজ আছে, তুমি কিন্তু একটা ভাষার, হ্যাঁ, গ্রামার 13 বছর ধরে তুমি পড়তেছো, তারপরেও তুমি কেন পারবা না ভাই? মেইন সমস্যাটা আমি আগেও বলছি, এখনও বলি, আমাদের সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে। এটা মানে এটা না যে তোমার সিস্টেমটা ফল্ট, আমি এটা কখনোই বলবো না, কারণ আমিও আই অলসো বিলং টু দ্য সেম সিস্টেম। সো আমি এটাই বলবো যে সিস্টেম যেটা আছে সেটাকে তোমার আপগ্রেড করতে হবে, হ্যাঁ। তোমাকে যতটুকটা মানে স্যার বলো, বড় ভাই বলো, বই বলো, তোমাকে নিয়ে আসছে, দ্যাটস ইনাফ ফর ইউ। এখন তোমার যে কাজটা,
বেশি সময়ও নেই আমাদের হাতে, কোনো সমস্যা নেই, আমরা অলরেডি অনেক কিছু পারি, জেনে গেছি। বাট যেটা তোমাদের বললাম এই শর্ট টাইমে, এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে তোমার প্রিপারেশনটাকে আরেকটু তোমার শার্প করা, আর একটু ভালো করে জানাই কয়দিনে, একটু পেপার পড়া, ঠিক আছে, ইংলিশ নিউজ পেপার পড়া, যেটাই তুমি রাখো, ডেইলি স্টার রাখতে পারো, ডেইলি সান রাখতে পারো, ইটস আপ টু ইউ। দেন হচ্ছে তোমার কি বলে, পডকাস্ট শোনা শোনা, ঠিক আছে, ইনফ্যাক্ট গানও যদি শুনো ইংলিশে, অনেকে বলে ভাইয়া গানও শুনতে ভালো লাগে, শুনো, গানের সাবটাইটেলটাও শোনো, কি বলতেছে বোঝার চেষ্টা করো, মুভি দেখতে পারো তোমার ফ্রি টাইমে, নট অনলি পড়ালেখা নষ্ট করে বলতেছি না, হ্যাঁ। সো তারপর হচ্ছে তুমি আরেকটা কাজ করতে পারো, রাইটিং স্কিল, এটা আমার বলা হয়নি, আমি আবার বলি। এই যে সারাদিন তুমি সকাল থেকে রাত পর্যন্ত যে মানে সকালে ঘুম থেকে উঠো, রাতে ঘুমাইতে যাও, সারাদিন ভাই কি করো, বহুত কাজই তো করো 24 ঘন্টা। তো তুমি কি করবা, তুমি একটা ডায়েরি নিবা বা জার্নাল নিবা, মানে ডায়েরি নিবা, ওইখানে তুমি জার্নাল টাইপ কিছু লিখবা, বা তোমার স্টোরি, মানে তুমি যে ভাতও খাইছো, আই এট রাইস, আই এডিও তুমি লিখবা, হ্যাঁ। এতে কি হবে, তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি করলা, এই যে তুমি লিখতেছো, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংটা হয়ে যেতেছে, হ্যাঁ। তোমার যদি রাইটিংও যদি থাকে সামনে, তুমি কিন্তু এখানেও ভালো পারফর্ম করতে পারতেছো। দেন তুমি সেন্টেন্স মেকিংটা মানে ভালো তুমি পারো, তুমি আরও তোমার শার্প হইলো, ঠিক আছে। সো এই যে ছোট ছোট যেই কাজগুলো, লিসনিং এবিলিটি বাড়া, তোমার মুভির মাধ্যমে, গান শোনার মাধ্যমে, সাবটাইটেলগুলো শোনার মাধ্যমে, তারপরে তোমার গ্রামাটিক্যাল ইউজেসগুলো, এই যে তোমাদের ভাঙ্গা ভাঙ্গা যে বলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কোচিং বলো, টিচাররা বলো, ভেঙে ভেঙে বলে, হ্যাঁ, তোমরাও কিন্তু এটা শোনো, ইনফ্যাক্ট আমিও শুনছি এভাবে এভাবে এটা হয়, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস তুমি মনের মধ্যে এটা রাখা বলতে পারো যে ক্লাস আমরা অনেকই করছি অনেক জায়গায়, হ্যাঁ, কিন্তু তারপরে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, আমরা বলি যে কেন হইলো, কনসেপ্ট ক্লিয়ার, তারপরে বলি মানে এটা কেন জানি মনে হয় না, হ্যাঁ, যে হ্যাঁ এটার পরে তো এটা হয়। কিন্তু ওই যে এটা হচ্ছে আমরা তো রিয়েল লাইফ ইউজটা আমরা জানি না। সো আমি তোমাদেরকে এটাই রিলেট করতে চাইতেছি যে এই যে আমরা যে পড়ালেখা করতেছি, পরীক্ষা দিব, এটার পাশাপাশি ল্যাঙ্গুয়েজের যেটা রিয়েল লাইফ ইউজেসটা করা শিখো আস্তে আস্তে, তাইলে তোমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকে 21-22 সেশনের জিএসটির ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ইনফ্যাক্ট আমারও এটা ভালো লাগলো তোমাদের সাথে এই ক্লাসটা করায়া, হ্যাঁ। সো দেখা হবে আমাদের আবার নেক্সট একটা ক্লাসে। তো সুস্থ থাকো সবাই, আর এক্সামের যে প্রিপারেশন এটাও ভালো নাও, গুড লাক। সো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ওকে। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।